দাদা, দাদা! ১৯৪৭ সালের দেশভাগের ভয়াবহ দাঙ্গায় হারিয়ে যাওয়া এক কিশোরী বোনের মিলিয়ে যাওয়া আর্তনাদ। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এই একটা মাত্র চিৎকার বাবুর আলীর মতো একটা চরিত্রকে কিভাবে সারাটা জীবন তাড়িয়ে বেরিয়েছে, কিভাবে তার ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক ট্রমা তৈরি করেছে, এটা ভাবলেই কিন্তু শিউরে উঠতে হয়। তো চলুন আজকের এই আলোচনায় ডুব দেয়া যাক। আজ আমরা বিশ্লেষণ করব সৈয়দ শামসুল হকের সাহিত্যে নগরকেন্দ্রিক মধ্যবিত্তের জীবন সংগ্রাম আর তাদের এই যে অস্তিত্বের সংকট সেটা নিয়ে। গ্রামীণ প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে ঢাকা কেন্দ্রিক সাহিত্যকে যিনি একদম প্রথম নাগরিক মনস্কতায় তুলে ধরেছিলেন, তার এই অসাধারণ সাহিত্যকর্মগুলো নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। আমাদের আজকের আলোচনার রূপরেখাটা খুব ছিমছাম। প্রথমে নগরকেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, এরপর তাদের আর্থিক টানাপোড়েন ও মনস্তত্ত্ব, তারপর বাবর আলীর অস্তিত্বের সংকট, তরুণ প্রজন্মের বিদ্রোহ এবং সবশেষে রাজনীতি ও মধ্যবিত্তের জাগরণ। তো চলুন এগিয়ে যাওয়া যাক। ১ নম্বর সেকশন, নগরকেন্দ্রিক মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, গ্রাম থেকে শহরের বুকে। সময়টা ১৯৪৭-এর ঠিক পরপর। আমাদের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তখন সবেমাত্র গড়ে উঠতে শুরু করেছে। কিন্তু জানেন তো, গ্রাম থেকে শহরে আসার এই যে ট্রানজিশন, এটা মোটেও মসৃণ ছিল না। নগরায়ন এবং পুঁজিবাদের রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল এই সদ্য গড়ে ওঠা শ্রেণীটিকে। আর এখানেই আমরা দেখতে পাই কিভাবে চিরাচরিত গ্রামীণ সাহিত্যের সাথে সৈয়দ শামসুল হকের নাগরিক সাহিত্যের একটা স্পষ্ট পার্থক্য তৈরি হয়ে গেল। একদিকে গ্রামীণ সাহিত্য, যা কিনা প্রকৃতি আর সম্প্রীতির কথা বলতো, আর অন্যদিকে ১৯৫৪ সালে প্রকাশিত তার তাস গল্পগ্রন্থে একেবারে সরাসরি উঠে এলো শহরের যান্ত্রিকতা, ব্যক্তির স্বাধীনতা আর নৈতিক অবক্ষয়ের কথা। সাহিত্যের মোড় কিন্তু এখান থেকেই ঘুরে যায়। এবার ২ নম্বর সেকশনে আসি, আর্থিক টানাপোড়েন এবং মনস্তত্ত্ব, যার ফোকাস হল পারিবারিক জীবনের অভ্যন্তরীণ সংগ্রাম। বৃহত্তর সমাজ থেকে চোখ সরিয়ে যদি আমরা একটু ঘরের ভেতরের দিকে তাকাই, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন সিঁড়ি গল্পের কথা। এই গল্পে জাহানারা নামের চরিত্রটি একদম একা, মরিয়া হয়ে তার পরিবারকে দারিদ্র্যের হাত থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। একদিকে তার বিবর্ণ হাহাকার করা জীবন, আর ঠিক তার বিপরীতে যখন তার এক বান্ধবীর বর্ণিল বিলাসবহুল সন্ধ্যার চিত্র ফুটে ওঠে, তখন শহুরে দারিদ্র্যের যে গভীর মনস্তাত্ত্বিক ক্ষত, সেটা একদম জলজন্ত হয়ে আমাদের সামনে ধরা পড়ে। অর্থনৈতিক সংকটের চাপ মানুষকে ভেতর থেকে কতটা দুমড়ে মুচড়ে দেয়, এটা তারই একটা নিখুঁত উদাহরণ। সেকশন ৩, বাবর আলী, অস্তিত্বের সংকট বা অ্যান্টি হিরো চরিত্রের আত্মপ্রকাশ। মনস্তাত্ত্বিক অবক্ষয়ের সবচেয়ে আলোচিত রূপটা আমরা দেখতে পাই ১৯৭৩ সালের খেলারাম খেলে যা উপন্যাসের মধ্যে দিয়ে। সাহিত্যের ভাষায় অ্যান্টিহিরো মানে আসলে কি? সোজা কথায় এ হলো এমন এক কেন্দ্রীয় চরিত্র যার মধ্যে ওই টিপিক্যাল নায়কোচিত গুণাবলীগুলো একদমই থাকে না, বরং সে পরিচালিত হয় জীবনের অর্থহীনতা, মানসিক ট্রমা বা নৈতিক অবক্ষয় দিয়ে। বাবর আলীর সেই ক্ষতবিক্ষত মনস্তত্ত্ব হচ্ছে এই সংজ্ঞার একেবারে পারফেক্ট একটা প্রতিচ্ছবি। এখন একটা বিশাল প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। এই চরিত্রগুলোর কাছে সামাজিক সাফল্য এতটা ফাঁকা বা অর্থহীন কেন মনে হয়? বাবর আলী কিন্তু টেলিভিশনে বেশ জনপ্রিয় অনুষ্ঠান করে, সমাজে সে দারুণ প্রতিষ্ঠিত, কিন্তু তারপরও তার এই বাইরের চকচকে সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর নৈতিক শূন্যতা। কেন? আসল ব্যাপারটা হলো তার এই দ্বৈত জীবন, যার শেকড়ে আছে বেশ কিছু দগদগে ঘা। ওই যে দেশভাগের পর বাড়ি বা নিজস্ব আশ্রয়ের যে ধারণা, সেটা থেকে তার ছিটকে পড়া, আর দাঙ্গার সময় নিজের বোনকে ফেলে আসার সেই অমীমাংসিত অপরাধ বোধ, এটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সে সমাজ আর নৈতিকতার উপর থেকে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলে, আর এই বিশাল মনস্তাত্ত্বিক শূন্যতা ঢাকতেই সে সাময়িক শারীরিক সুখের আশ্রয় নেয়। মানে এটা আসলে তার এক ধরনের অস্তিত্ববাদী পলায়ন বৃত্তি। এরপর ৪ নম্বর সেকশন, তরুণ প্রজন্মের বিদ্রোহ। দুটি প্রজন্মের মধ্যে আদর্শিক সংঘাত। ৫০ ও ৬০-এর দশকের সেই রুদ্ধশ্বাস রাজনৈতিক পরিবেশ কিভাবে দুটো প্রজন্মের মধ্যে এক বিশাল মানসিক দেয়াল তুলে দিয়েছিল, সেটা আমরা এবার দেখব। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একদিকে পিতা জহির, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত একজন ব্যবসায়ী, যিনি খুব কড়া শাসন পছন্দ করেন আর রাজনীতিকে জমের মতো ভয় পান।
আর অন্যদিকে তার ছেলে শাহেদ, মাত্র ২২ বছরের এক টকবগে তরুণ, যে রাজনৈতিক প্রতিরোধে অংশ নিতে একদম মরিয়া। তরুণদের এই যে রাজনৈতিক জাগরণ, এটা মূলত ওই পারিবারিক আর সামাজিক স্থিবিরতার বিরুদ্ধে এক বিরাট বিদ্রোহের প্রতীক। সেকশন ৫, রাজনীতি এবং মধ্যবিত্তের জাগরণ, পরিচয়ের এক জ্বলন্ত চুল্লি। দেখুন, এই যে এতক্ষণ আমরা ব্যক্তিগত বা পারিবারিক দ্বন্দ্বগুলোর কথা বললাম, এগুলো কিন্তু হাওয়া থেকে আসেনি। এর পেছনে ছিল একটা বিশাল রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। ইতিহাসের পাতা উল্টে যদি আমরা এই সময়কালটার দিকে তাকাই, ১৯৪৭ সালে দেশভাগ ও দাঙ্গা কিভাবে মানুষের পরিচয়কে টুকরো টুকরো করে দিল। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলন, যা এক নতুন সাংস্কৃতিক জাগরণের জন্ম দিল। এরপর ১৯৫৬ সালের সংবিধান বাতিল ও সামরিক শাসন, যা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিল। আর এর চূড়ান্ত পরিণতি হিসেবেই আসে ১৯৬৯ সালের গণভ্যুত্থান। বিশেষ করে ৫২র ভাষা আন্দোলন কিন্তু এই পুরো ট্রমাগ্রস্ত সমাজটাকে রাজনৈতিকভাবে সচেতন এক জাতিতে পরিণত করতে একদম অনুঘটকের মতো কাজ করেছিল। আর এই পুরো রাজনৈতিক ইতিহাসের ঘটনাবহুল পটভূমিটা সৈয়দ শামসুল হকের দর্শনের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই যে চারপাশের এত বিশৃঙ্খলা, এটা প্রতিটা মানুষকে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল। জন্ম নামক চাপিয়ে দেওয়া একটা ঘটনার পর মানুষের মনে যে চিরন্তন প্রশ্নগুলো জাগে, আমি কে, আমি কেন, আমি কোথায়, এগুলোই কিন্তু তার উপন্যাসের একদম মূল উপজীব্য হয়ে দাঁড়ায়। তার বিখ্যাত কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়, একটা লাইন শুনলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। লাইনটা হলো, মানুষ তো সত্যই চায়, কিন্তু সত্য কজন পায়। মধ্যবিত্তের এই যে অস্তিত্বের সংকট, সেটা যে কতটা সর্বজনীন তা এই একটা লাইনে কি দারুণভাবে ফুটে উঠেছে, তাই না? সত্য অনুসন্ধানের এই আকুতি কিন্তু যুগে যুগে মানুষের মনস্তত্ত্বকে আলোড়িত করেছে। তো শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যাই। এই যে ক্রমাগত পরিবর্তনশীল একটা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, এর মধ্যে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমরা কিভাবে নিজেদের জন্য একটা অর্থবহ পরিচয় তৈরি করতে পারি? সৈয়দ শামসুল হকের এই ঐতিহাসিক বিশ্লেষণ যেন আজকের দিনেও আমাদের নিজেদের অস্তিত্বের দিকেই আঙুল তুলে ধরে। ভাবুন তো বিষয়টা নিয়ে। এই চিরন্তন প্রশ্নটা আপনাদের কাছে রেখে শেষ করছি আজকের এই বিশ্লেষণ। আশা করি আজকের এই আলোচনা নতুন কিছু ভাবার খোরাক জুগিয়েছে।